স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটা হলো সর্বমিথ্যা একটা বক্তব্য। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। ব্যারিস্টার শাহরিয়ার কবির আজ বেনাপোলের সীমান্ত এলাকা পরিদর্শনে গিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, ভারত খনি রাষ্ট্র এবং বিএসএফ খনি বাহিনী। সীমান্তে বাংলাদেশিদের হত্যার দায়ে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত। সেই বাস্তবতা রয়েছে কি? দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি প্রথমে দুইটা জিনিস বলি। বিপ্লবীরা যে বিপ্লবীর মধ্যে না থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে গেছেন কোথায়? বেনাপোলে গেছে। বেনাপোলে কি জন্য যাবেন? বেনাপোলে কি কোন লোক মারা গেছেন? বেনাপোলে কাঁটাতারে কারো দেহ ঝুলছেন? না। শোনেন, পলিটিক্যাল স্ট্যান্ড বাজ সামথিং ডিফারেন্ট। আপনি ভারতেও, আমি তিনটা জিনিসের দাবি করে আসতেছি সবসময়। এক, ভারতীয় দূতাবাস ঢাকার বাইরে একটাও থাকার দরকার নাই। ভারতীয় দূতাবাস একটা মাত্র থাকবে ঢাকায়, তার বাইরে থাকার দরকার নাই। এটা হওয়া উচিত সবার। বাংলাদেশে যত ভারতীয় চাকরি করে সবার ওয়ার্ক পারমিট বাতিল করে এ দেশ থেকে তাদেরকে সরায় দিতে হবে। তিন, ভারতের সাথে বাণিজ্যিক যত চুক্তি আছে সে চুক্তি বাতিল করতে হবে। আমাকে বলেন তো, আপনার এনসিপি এগুলো একটা কথা বলতেছে কিনা? মাহমুদুর রহমান আমার দেশের বলতেছে, আমরা বলতেছি। আমরা ইলেকট্রিসিটি, এই একটু আগে যে আপনাকে পড়ে শোনালাম ইলেকট্রিসিটির কথাটা, রিলায়েন্সের কথাটা, তারপর কার কথাটা বললাম আমি, আদানির কথাটা। এগুলো কি চুক্তি বাতিল করতে বিদ্যুৎ ভবন ঘেরাও করছে এনসিপি? না। সো পলিটিক্যাল স্ট্যান্ডবাজি সামথিং ডিফারেন্ট। তো ওনার এই স্ট্যান্ডবাজি সম্পর্কে আমার কোনো কথা নাই, কারণ উনি কেনই বা বেনাপোল যাবেন? আর বেনাপোল যে কি বললেন, কেন ওখানে কেউ মারা যায়নি? ওনার যাওয়ার কথা হয় লালমনিরহাট, লালমনিরহাট যাবেন, কুড়িগ্রাম যাবেন, কিন্তু উনি ওখানে গেলেন কেন আমি জানি না, বা ওনার গাড়িতে কে ঢেল মারলো তাও আমি জানি না। অতএব এটা আমাদের এখানকার বিষয় না। বিষয়টা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন বাংলাদেশ যদি আমরা চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করতে হবে, এবং সেই ছিন্ন সম্পর্ক প্রতিস্থাপন করতে হবে চায়না এবং পাকিস্তানের সাথে। আজকে আপনাদের মাধ্যমে একটা জিনিস বলি, আপনারা বোধহয় দেখছেন জাতিসংঘের যে আমাদের সভাপতি নির্বাচিত হয়েছে, সারা দেশ জানেন কি ইন্ডিয়া আমাদেরকে ভোট দেয়নি, পাকিস্তান ভোট দিছে। যাদের এত পাকিস্তান পাকিস্তান বলে খুব সমস্যা, দেখা যাচ্ছে পাকিস্তান ভোট দিছে, ইন্ডিয়া ভোট দেয়নি। ইন্ডিয়া ভোট দেয়নি। আর খলিল তো ইন্ডিয়া বলতে পাগল, অজ্ঞান, যে তোমার সে দেখো কিরকম বন্ধু তোমার, তোমাকে কিন্তু ভোট দেয়নি। সো বাংলাদেশকে মনে রাখতে হবে, ভারত কোনোদিনই বাংলাদেশের বন্ধু ছিল না, আজও নাই, আগামীতেও নাই। আর যারা এই অভ্যুত্থানের শক্তি, তাদেরকে এখন সময় এসছে, তাদেরকে সবাই সমন্বিতভাবে ঢাকায় একটা প্রতিরোধ মহাসমাবেশ করা, যে সমাবেশের মাধ্যমে ভারত খেদাও, আবার বলে দিচ্ছি, ভারত খেদাও এই আন্দোলন, ব্রিটিশ খেদাওয়ার মতো ভারত খেদাও আন্দোলনের ডাক দিতে হবে। এবং ভারত খেদাও বলতে খালি ভারতীয়রা না, ভারতীয় সমস্ত পলিসি, সমস্ত রয়ের যত এজেন্ট আখড়া আছে, যত মিডিয়া হাউস আছে, যত সাংবাদিক আছে, তথাকথিত যেসব সুশীল সমাজ আছে, এদের কারো স্থান বাংলাদেশে থাকা চলবে না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব এ বি আজিজ, জাতিসংঘের 81তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এবং এই পদ প্রাপ্তির পরেই কিন্তু একটি প্রশ্ন এসেছে যে দ্বৈত দায়িত্ব তিনি কিভাবে পালন করবেন। তিনি এর আগে জানিয়েছিলেন যে পদত্যাগ করার প্রশ্নই আসে না, তিনি ছুটি নেবেন। তবে কি তিনি 1 বছরের ছুটিতে যাচ্ছেন? না, দেখেন, ওখানে ছুটি নেওয়ার বাইন্ডিংস নাই। আর খলিলুর রহমান কিন্তু সভাপতি হন নাই, বাংলাদেশ হয়েছে, প্রতিনিধিত্ব করতেছে খলিলুর রহমান। খলিলুর রহমান নিয়ে আগে তো অনেক বিতর্ক আছে, তার নাগরিকত্ব নিয়ে ইয়ে আছে। আগে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিল, সে এসে ফরেন মিনিস্টার হয়েছে। তা আমার বক্তব্য হলো, সে তো সভাপতি, সে তো কিন্তু মহাসচিব না। হ্যাঁ, তো সুতরাং সভাপতি যখন অ্যাসেম্বলি বসবে, অধিবেশন বসবে, তখন শুধু সভাপতিত্ব করবে। সে যদি মনে করে যে সভাপতিত্ব করতে 2 দিন বা 3 দিন ছুটি নিতেও পারে। তবে আমার কথা হচ্ছে যে এটা যেহেতু পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তাকে তো একটা ছাড়া উচিত, অবশ্যই একটা ছাড়া উচিত। এবং যেহেতু সভাপতি হয়েছে, আমরা জাতিসংঘের সভাপতি হয়েছে অধিবেশনের, তো এটা তো আমাদের বাংলাদেশের জন্য কিছুদিন আগে জানিয়েছিলেন যে মন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না করলে তো এই জন্যই বলছি, এই জন্য তো আমি বলি আর কি, যে একটা লোকের যদি আত্মমর্যাদা থাকে, তাহলে তো ওনার
একটা ছাড়া উচিত। ওটা গেল কেন? এ বিষয়ে কি সমাধান দেখছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? দু লাইনে মন্তব্য নিন। দেখেন, হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত। এই যে ভাই যেটা 40 বললেন- বছর আগে। হ্যাঁ, ভাই যেটা বললেন, বাংলাদেশের জন্য এটা অবশ্যই সম্মান যে আমাদের দেশে বাংলাদেশের প্রতিনিধি ভোটে জয়লাভ করছে এবং ওখানে একজন তাকে একটা নমিনেটেড কে যাবে, সভাপতি হবে, সে নামও প্রস্তাব করা হয়েছে। উনি এখন কি মধু পাইছেন, কি অদৃশ্য মধু আছে মন্ত্রণালয়ে, যে উনি ওনার শপথ ভঙ্গ করে, প্রথম কথা উনি ওনার তত্ত্বাবধায়ক সময় যে উপদেষ্টা ছিলেন সে শপথ ভঙ্গ করে তিনি আর একটা শপথ নিয়েছেন। সো লিগালি হি ইজ এন ইললিগাল ফরেন মিনিস্টার। আমার কাছে আইনত যে কোনো ভাবে কেউ চ্যালেঞ্জ করে দিচ্ছে, কেউ এটা প্রমাণ করতে পারবে না, কারণ সে যে ওথ নিছে তাতে বলা আছে পরের কোনো সরকারে সে মন্ত্রী হবে না। তো উনি ওই ওথ যদি ভঙ্গ করতে থাকেন তাহলে তিনি পরবর্তীতে যে ওথ নিছেন টেকনোক্রেট হিসাবে, সেই ওথটা হচ্ছে ইললিগাল। সো সে একজন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী। এখন অবৈধ পররাষ্ট্রমন্ত্রী থেকে তার যদি এই লাজ লজ্জাটুকুন থাকে যে না আমি এই কুলুষিত মুক্ত হব, তাহলে দয়া করে এটা ছেড়ে দিন, দিয়ে আমাদের বাংলাদেশের একটা মান সম্মানের জায়গায় গেছেন, ওখানে যায় কিছুদিন কাটান, তারপর যদি সরকার আবার ভাবে আপনাকে আবার ফিরে আনবে, সেটা সরকার বুঝবে, কিন্তু সরকারের উচিত না তাকে আর এক মুহূর্ত এখানে রাখা। ব্যারিস্টার শাহরিয়ার কবির, নিশ্চয় আপনি অবগত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে। এই সমীকরণে কি আওয়ামী লীগও যুক্ত হবে কিনা আমি প্রশ্নটি রাখছি, বিরতির পর ফিরছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপি মহাসচিব যেমনটি বলেছে সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে। আমরা জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলা হয় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। বিএনপি কি আবারও সেই পথে হাঁটছে কিনা? দেখেন, প্রথমে বললে শুরু করছিলাম, এক্সকিউজ মি, চোর না শুনে ধর্মের কথা। অতীত থেকে কেউ শিক্ষা নেয় না। এই বহুদলীয় গণতন্ত্র করতে যে বাকশাল যে প্রতিষ্ঠা করেছিল, যে দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল, যে দেশে স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করেছিল, রক্ষী বাহিনী সৃষ্টি করে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, যে এ দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তার দলকে আপনি রাজনীতি করার সুযোগ দেওয়ার 13 দিনের মাথায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি হলেন? শহীদ হলেন। এবং আপনারা এটাও জানবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামের শহীদ হওয়ার পর প্রথম আগরতলা থেকে বাংলাদেশের মানুষ জানতে পারে, আগরতলা রেডিও থেকে, যে শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। যেমনটা আপনারা দেখছেন বিডিআরেও প্রথমে কিন্তু ইন্ডিয়া থেকে জানা গেছে 57 জন অফিসার হত্যা করা হয়েছে, বাংলাদেশের কোনো মিডিয়া যখন জানেন। সো আরো একটা জিনিস, ওই দিন আখাউড়াতে সাজেদা চৌধুরী এবং শেখ হাসিনাকে ধরা পড়ে, কি অদৃশ্য কারণে তাদের বিচার হয় না জানি না, তবে এই ইতিহাস পরতে পরতে লেখা আছে। এই ইতিহাসকে মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার রিরাইট করতে চান। উনি হয়তো জিয়াউর রহমানের ওই আদর্শকে এখন হয়তো লালন করেন না। যেমন ওনার বিরুদ্ধে অভিযোগ আছেন উনিও রয়ের কাছ থেকে টাকা নিয়েছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ আছেন উনিও শেখ হাসিনার কাছ থেকে টাকা নিয়েছেন। এগুলো যদি হয়ে থাকে উনি এই নতুন বয়ান তৈরি করতেই পারেন। থার্ড যে কথাটা বলি, উনি যে নেত্রীর অবিচল আস্থার প্রতীক হিসাবে মহাসচিব হয়েছিলেন, সেই নেত্রীর মুখ যদি ওনার সামনে ভাসে, তাহলে খুনি হাসিনা ফ্যাসিস্ট দল বললে একটা আলাদা কথা হবে। যদি আমরা সবাই মিলে বলি যে 71 সালে যারা মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে, এদেশের মুক্তিযুদ্ধ পাকিস্তানকে সহায়তা করছে, তারা যদি রাজাকার হয়ে থাকে, তাহলে এই 24-এর যুদ্ধেও আওয়ামী লীগ একটা রাজাকারের দল এবং তাদের সর্বোচ্চ শাস্তি হতে হবে, সেই দল হিসাবে বিচার হতে হবে। বিচারের আগে তাদেরকে কোনোভাবেই অ্যাকুমুলেটেড করা, এটা খালি মির্জা ফখরুল না, এনসিপি বলছে ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ, এগুলো সব রয়ের কথা, এগুলো সব রয়ের কথা। এবং যাদের উপরে এইসব পেতাত্তা ভর করে, যারা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই কেবল আওয়ামী লীগের পুনর্বাসন চাবে। এই বিষয়ে কিন্তু সাবেক উপদেষ্টা মাহফুজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন আগামীতে বিএনপি ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র করে নেবে আর জামায়াত চুপ মেরে গুপ্ত হয়ে যাবে। আসলে কি জামায়াত গুপ্ত হয়ে যাবে? বলছে এটা আমিরে জামাত, সম্মানিত আমিরে জামাত খুব সুন্দর বলছে, আমরা গুপ্ত হয়ে এখানে আসি। যদি গুপ্ত হয়ে থাকতে আমাদের তার কোথাও যাওয়ার জায়গা নেই রে ভাই, আমাদের এখানে থাকতে হবে, এখানে মরে যেতে হবে, এখানে ফাঁসির কাজটা ঝুলতে হবে। আর ওনাদের তো টাকা পয়সা হয়েছে, ওনারা হয়তো ফ্লাই করে অন্য কোথাও যেতে পারবে। ভাই ভালো বলতে পারবেন এই বিষয়ে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব এম এ আজিজ, যেমনটি বিএনপি মহাসচিব বলেছেন সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, সেই সমীকরণে কি কোনোভাবে আবার আওয়ামী লীগও যুক্ত হবে কিনা? দেখেন, এই কথাটার অর্থ কিন্তু তাই দাঁড়ায়। সব দল বলতে আওয়ামী লীগ তো একটা বড় দল ছিল,
তো সবকে দেওয়ার কথা প্রশ্ন আওয়ামী লীগের ব্যাপারে আসছে। ধরেন এই যে ইন্ডিয়ান পত্রিকাগুলোতে তার সাক্ষাৎকার ছাপা হয়েছে, তো সেখানে সৌমিত্র ভৌমিক অনলাইনে সাক্ষাৎকার নিয়েছে, সবগুলো আমার এখানে ধরা আছে। কিন্তু আমাদের বাংলাদেশেরও একটা পত্রিকায় ছাপা হয়েছে যে জেলখানা রেডি করো, ফাঁসি কাস্ট রেডি করো, আমি আসতেছি ডিসেম্বরে। এমন কোনো কথা কি বলেছিলেন? নো, এরকম কোনো কথাই ছিল না, জাস্ট পত্রিকা কাটতির জন্য এটা লাগাই দিছে। হ্যাঁ, তো আমার বক্তব্য হচ্ছে এখনো যে পরিস্থিতি, তাতে শেখ হাসিনা এই দেশে আসা সম্ভব নয়। সব অভ্যুত্থানের শক্তি জনগণ এক হয়ে যাবে, এক হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আলমগীর ভাই যে কথা বলছে, সবাই সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, রাজনৈতিক দলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা উচিত, কিন্তু তার সময় আছে। আপনার নেপালের মতো কেন করলেন না? অভ্যুত্থানের পর ইলেকশন 60 দিনের ভিতরে দিয়ে দিলেন না কেন? দিলে তো নেপালের মতো শেখ হাসিনা 15টা 10টা সিট পাইতো। শেখ হাসিনার এই ফিরে আসার বয়ান, সেটা কি তাহলে স্টানবাজি? এটা তো স্টানবাজি, একটা ধোঁয়া তোলা। এটা তো এটা অসম্ভব, অসম্ভব। শেখ হাসিনা বরঞ্চ সে এখনো সে মনে করে সে দায়িত্ব ছাড়তে রাজি না। আগে তার ফ্যামিলির ছেলে মেয়েকে ছাড়তে ছিল, সেটাও ছাড়তে রাজি না। সে কারো কাছে ক্ষমতা ছাড়তে না। সে মনে করে বহুদিন আজীবন বেঁচে থাকবে, কোনো একদিন সময় আসবে সে আসবে। এবং আওয়ামী লীগের একাধিক নির্ভরযোগ্য সূত্র তথ্য মতে জানা যাচ্ছে যে আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় শেখ রেহানার বলয় কোণঠাসা হতে যাচ্ছে। না, আগে তো বলাই ছিল, কিন্তু বাঘ বাটার তো দুইজনই খাইছে। হ্যাঁ, এগুলো এই বলা ধরেন না, এই ধরেন না। এবং রেহানা সম্পর্কে বলার কথা ছিল তখন, আওয়ামী লীগের সবচাইতে বড় চাঁদাবাজ হলো শেখ রেহানা। ভাগ করে নিছে সরকার, নিছে শেখ হাসিনা, আর চাঁদার যত টাকা পয়সা লুট করার দায়িত্ব নিছে শেখ রেহানা। সুতরাং তাদের সাথে কি হলো এটা ধরেন না। আমার কথা হলো যে আওয়ামী লীগ নিয়ে আলোচনা। এখন এনসিপি বলে বিশুদ্ধ যারা কর্মী আছে, সাধারণ কর্মী, তাদের নিলে অসুবিধা নেই। আর যখন রিফাইন্ড আওয়ামী লীগে তো আবার আপত্তি রয়েছে। রিফাইন্ড আওয়ামী লীগ তো হচ্ছে না, শেখ হাসিনাই রাজি না। আবার এমন একটা পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনা যদি সমর্থন না থাকে, কাউকে দিয়ে তো আওয়ামী লীগ দাঁড়ও করতে পারবে না। আর সেরকম অনুকূল পরিস্থিতিই নাই। ধরেন শেখ হাসিনাই বললো অমুক আমার নেতা আওয়ামী লীগের, সে তার বিরুদ্ধে নেমে যাবে এটা তো না। এখন ধরেন একটা লোক মারা যায়, মারা গেলেও ওখানে যা স্লোগান দেয় জয় বাংলা, জয় বাংলা, তো তখন তো গ্রেপ্তার করবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধ থেকে সন্ত্রাস বিরোধী আইন করেছে। এটা একটা ওপেন এন্ডেড কালো আইন হয়েছে না? ধরেন এখন জামাত এনসিপি রাস্তায় নামলো, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটলো, বিএনপি 2/3 মেজরিটি নিষিদ্ধ করে দিতে পারে এই আইন দিয়ে। আবার ধরেন জামাত ক্ষমতায় আসলো, বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। আবার ধরেন 5 বছর 10 বছর 20 বছর 100 বছর পরে আওয়ামী লীগ আসলো, বিএনপিকে বা জামাতকে নিষিদ্ধ করতে পারে। সুতরাং এই ধরনের আইন করতে প্রশ্ন রাখতে চাই, নিষিদ্ধেই কি সমাধান কিনা? শোনেন, নিষিদ্ধ সমাধান না। নিষিদ্ধ সমাধান না কেন? নিষিদ্ধ আপনাকে করতে হবে না। মুসলিম লীগ বিলীন হয়ে যায়নি, নিজামে ইসলাম পার্টি বিলীন হয়ে যায়নি। সো মানুষের মন থেকে যখন বিলীন হয়ে যায়, তখন তাকে আর নিষিদ্ধ করতে হয় না। আজকে এই যে মুজিববাদ, এই যে যারা মুজিববাদকে ভালো খারাপ বলতে চাবে, এটা হচ্ছে আর একটা বয়ান, রয়ের আর একটা বয়ান। এদেশে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা, এনসিপিও করতে চাইছে, বিএনপিও করতে চাচ্ছে। ওই ভালো বলে আমার দলে আসুক। প্রথম কথা হলো, মুজিববাদ হচ্ছে একটা ঘৃণা ভরা নাম। মুজিববাদ হচ্ছে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভুলণ্ঠিত করা একটা নাম। সেই নাম, সেই দল এদেশে অপ্রাসঙ্গিক, এবং যারা প্রাসঙ্গিক করতে চাইবে তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। আর দ্বিতীয় যে কথাটা আপনাকে বলতেছি, যে এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কাউকে আপনি কি করেন না, নিষিদ্ধ করেন না। আপনি আদালতের মাধ্যমে তো বললাম দল হিসাবে তার বিচার করেন। ভাই যে কথা বলছে, স্বাধীনতার প্রকৃত ইতিহাস লেখা হয়নি। আমি হয়তো বললাম যে 72 থেকে 75 পর্যন্ত এই দেশ বিক্রি করে দেওয়া শেখ সাহেব যে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে, তার প্রকৃত ইতিহাস লিখলে দেশের মানুষ শেখ সাহেবের নাম কেউ মানে মুখে তুলতে চাবে না, কেউ মুখে ঘৃণা ছাড়া তুলতে চাবে না। এবং এই দেশে কোনোদিন আওয়ামী লীগটা ভর করে আছে কি শেখ সাহেবের উপরে? তো যে লোকটা এদেশের মাটি ও মানুষকে বিলীন করে দিছে, বিক্রি করে দিছে, লক্ষ্মী বাহিনীর দ্বারা এদেশের মুক্তিযোদ্ধাদেরকে মেরে ফেলে দিছে, ঘর থেকে মেয়ে তুলে নিয়ে গেছে,
সেই লোকটা কোনোদিন এদেশের ভালো চাইছে, স্বাধীনতা চাইছে হতে পারে? কোনোদিনই না। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার শাহরিয়ার কবির। জনাব এ বি আজিজ, দু এক লাইন যুক্ত করবেন কি? না, আমার কথা হচ্ছে যে 55 বছরে পড়ছে দেশ স্বাধীনতার। স্বাধীনতা বাদ দিয়ে তো বাংলাদেশ হবে না। স্বাধীনতার ইতিহাসটা কোনো না কোনো সরকারের দায়িত্ব নিতে হবে। আমার বক্তব্য হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই ইতিহাসটা লেখাইছিল, সেই ইতিহাসটা মোটামুটি অ্যাকসেপ্টেবল ছিল। তার সাথে যে মুক্তিযুদ্ধের যে বললাম না, কতজন মুক্তিযোদ্ধা, কতজন শহীদ, কতজন রাজাকার, কতজন বীরাঙ্গনা, এই সব শাখা প্রশাখা এখনো সম্ভব।